সুধী দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুরক্ষিত আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা ভিশনের স্বাস্থ্য বিষয়ে সাপ্তাহিক আয়োজন থাই বেবি ডাইপার স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আপনাদের সাথে থাকছি আজকে আমি ডক্টর আফরিন সুলতানা এবং আমাদের স্টুডিওতে বরাবর মতনই বিশেষজ্ঞ অতিথি উপস্থিত আছেন আপনাদের সাথে স্বাস্থ্য বিষয়ক সমস্যা নিয়ে আলোচনা করার জন্য। এবং আজকে যারা আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন তারা হচ্ছেন অধ্যাপক ডক্টর FM মোফাক্করুল ইসলাম, যিনি মেডিসিন ডিপার্টমেন্টে ছিলেন ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হসপিটালে, এবং আমাদের সাথে আরও আছেন ডক্টর মোহাম্মদ শাহিন রেজা, যিনি সহযোগী অধ্যাপক হিসেবে আছেন শিশু সার্জারি ডিপার্টমেন্ট ঢাকা মেডিকেল কলেজ ও হসপিটালে। আপনাদের দুজনকে আজকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আফরিন। জি, আর দর্শক আমাদের বিশেষজ্ঞ অতিথির পরিচয় জেনেছেন। সাধারণত আমরা যেহেতু লাইভ আলোচনা করে থাকি, এখানে অনেকেরই প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে আমাদের বিশেষজ্ঞ অতিথির কাছে। সেই ক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন ফেসবুক লাইভেও। স্যার, আপনার কাছ থেকে আজকে যে বিষয়টা নিয়ে জানতে চাই সেটা হচ্ছে এই যে উইন্টার সিজন চলছে, সিজনাল ডিজিজের কিছু প্রকোপ আমরা সবসময় দেখতে পাই। সো এই উইন্টারের সাথে রিলেটেড করে যদি আমরা আজকে একটু রেসপিরেটরি ডিজিজটা নিয়ে আপনার কাছ থেকে জানতে চাই ইলাবোরেটলি, যে শ্বাসতন্ত্রের রোগগুলো কী কী হয়ে থাকে এবং এটার আসলে উইন্টারের প্রভাব কতটুকু থাকে এই রোগগুলোর উপরে, সেই বিষয়টা দিয়ে আলোচনাটা আপনার কাছ থেকে শুরু করতে চাই। ধন্যবাদ আফরিন, ধন্যবাদ বাংলা ভিশনকে আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। শুধু দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। উইন্টার বা শীতকালে যেগুলো আমাদের যে স্বাস্থ্য সমস্যাগুলো হয় তার কিছু কারণ আছে। যেমন এই শীত আসলে আমাদের কিন্তু যে বায়ুর যে প্রভাবটা, বায়ুর দূষণটা বেড়ে যায়। অন্যান্য সময় কিন্তু বায়ুর দূষণের মাত্রা কম থাকে। এমনিতেই আমরা বিশেষ করে ঢাকা শহরের অধিবাসীরা পৃথিবীর অন্যতম দূষিত বায়ুতে বাস করি। তো শীতে এই দূষণটা আরও অনেক বেড়ে যায়। এই বায়ু দূষণের কারণে দেখা যায় যে শীতে সবচেয়ে বেশি আমাদের রেসপিরেটরি সিস্টেম বা শ্বাসতন্ত্রের রোগগুলো বেশি হয়। এছাড়া বায়ুতে হিউমিডিটি কমে যায়, সেজন্য স্কিন ড্রাই হয়ে যায়, স্কিনের ডিজিজও বেশি হয়। বিশুদ্ধ পানির সাপ্লাই কমে যায়, সেই জন্য দেখা যায় যে পেটের রোগগুলোও বেশি হয়। তবে সবচাইতে বেশি আমরা সাফার করি এই সময়টাতে শ্বাসতন্ত্রের রোগে। তো শ্বাসতন্ত্রের রোগের ভিতরে যেহেতু শীতকাল, আমাদের একটু ইমিউনিটি একটু কমে যায়, রেসপিরেটরি যে ইয়েগুলো থাকে এগুলো ড্রাই হয়ে যায়, আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের লেয়ারগুলো থাকে, সিলিয়াগুলো থাকে, এগুলো ড্রাইনেসের কারণে মিউকাসগুলো হয়ে যায়। সো রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের মাত্রাটা অনেক বেশি হয়। তো সবচাইতে বেশি যেটা হয় সেটা হচ্ছে ভাইরাসের আক্রমণ। ভাইরাসের জন্য আপনার যেটা আমরা সাধারণ সর্দি হয়, ভাইরাসের জন্য ইনফ্লুয়েঞ্জা হয়। তাহলে ইনফ্লুয়েঞ্জা এবং রাইনো ভাইরাসের আক্রমণের জন্য সর্দিটা খুব কমন থাকে, মানে যেটা আমরা কমন কোল্ড বলে থাকি, কমন কোল্ড যেটা আমরা সাধারণত বলে থাকি। কমন কোল্ড হচ্ছে সর্দি, আবার ইনফ্লুয়েঞ্জা কিন্তু একটু অন্য রকমের। ইনফ্লুয়েঞ্জাতে জ্বর থাকে, সর্দিতে জ্বর থাকে না, শুধু রানিং নোজ, সর্দি থাকে, কাশি থাকে। তো এই রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ভাইরাল ইনফেকশনগুলো সবচাইতে কমন এই পুরো শীতকাল জুড়ে। এই শীতকালে ভাইরাসের এখন আমাদের হয় কি, আমরা যখনই দেখা যায় যে একটু সর্দি কাশি হলো, আমরা দৌড় দিয়ে ডিসপেন্সারি থেকে একটা অ্যান্টিবায়োটিক নিয়ে আসি। তো এই সময়টা এই ভাইরাসের রোগের কারণে অ্যান্টিবায়োটিকগুলোকে আমাদের পরিহার করতে হবে। সবচাইতে যেটা দরকারি সেটা হচ্ছে আমাদের যেন এই ভাইরাসের আক্রমণগুলো না হয়, সেই জন্য আমাদের সচেতন থাকতে হবে। আমরা করোনার সময় যেরকম স্বাস্থ্যবিধিগুলো অনুসরণ করতাম, এই পুরো শীতকাল জুড়ে আমাদের তাই করা উচিত। যেমন আমরা পপুলেটেড এরিয়াগুলোকে একটু অ্যাভয়েড করে চলবো, যেখানে লোক সমাগম বেশি সেগুলোকে পারলে অ্যাভয়েড করে চলবো এবং মাস্ক ব্যবহার করব। আর হচ্ছে হ্যান্ড হাইজিন, যে আমরা যখনই বাইরে থেকে আসবো হাতটা ধুয়ে ফেলবো, সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলবো, আমরা মাস্ক ব্যবহার করবো। এবং হাঁচি কাশির সময় যে কফে টিকেট যেটাকে আমরা বলি, যে হাতের কোনোই দিয়ে রুমাল তো ব্যবহার না করে টিস্যু দিয়ে মুখ ঢাকা, টিস্যু না থাকলে কোনোই দিয়ে মুখটা ঢেকে নেওয়া, যেন আমার হাঁচির সাথে যেই জীবাণুগুলো বের হচ্ছে সেটা যেন ছড়িয়ে না পড়ে, অন্যকে যেন ইনফেক্টেড না করে। আমরা সবাই যদি এগুলোকে মেনে চলি তাহলে কিন্তু এই যে কমন ভাইরাল ইনফেকশনগুলো থেকে আমরা বাঁচতে পারি। আর যখন ইনফেকশন হয়েই যাবে একটু ধৈর্য ধরতে হবে, অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খাওয়া যাবে, কিন্তু লাভ দিয়ে আমরা যেন অ্যান্টিবায়োটিকের দিকে না যাই। জি স্যার, আপনার কাছ থেকে ব্যাকটেরিয়াল ইনফেকশনের বিষয়ে জানতে চাইবো। যেহেতু ভাইরাল ইনফেকশন ব্যাপারে আমরা কথা বলছি, ব্যাকটেরিয়াল ইনফেকশন খুব কমন রেসপিরেটরি ইনফেকশনের মধ্যেই পড়ে। তার আগে একটু ওনার সাথে আলোচনাটা শুরু করতে চাই। ভাই, আপনার কাছেও একটু সিজনাল ডিজিজগুলো নিয়ে জানতে চাই। যেহেতু আপনি শিশু সার্জন হিসেবে কাজ করছেন, বাচ্চাদের রেসপিরেটরি ডিজিজ নিয়ে বা বাচ্চাদের ওভারঅল উইন্টার ডিজিজ নিয়ে আপনার এক্সপিরিয়েন্স বা কিছু বলতে চান কিনা আমাদের দর্শক? আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ আপনাকে এবং বাংলা ভিশনকে এবং থাই
বেবি ডায়াপার স্বাস্থ্যগত অনুষ্ঠানের সকল দর্শকদের। স্যার অলরেডি উল্লেখ করেছেন শীতকালে ঠান্ডা কাশির প্রকোপটা বড়দের যেরকম বেড়ে যায় বাচ্চাদের ক্ষেত্রে ঠিক একই রকম। বাচ্চাদের কমনলি যেটা হয় হঠাৎ করে আবহাওয়া চেঞ্জ, জি আর চারপাশের যেহেতু ধুলোবালি পরিবেশ দূষণ এটা একটা কারণ, আর মূলত বেশি হয় ঠান্ডা কাশি যেটাকে কমন কোল্ড বলি আমরা। এইটাতে কিন্তু বাচ্চাদের নাক দিয়ে পানি পড়তে পারে, হাসি আসতে পারে, অল্প জ্বরও থাকতে পারে। এইটার জন্য কিন্তু খুব বেশি ওষুধের প্রয়োজন হয় না আসলে। বাচ্চাকে একটু ওয়ার্ম রাখতে হবে, তারপর বাচ্চাকে একটু গরম পানি খাওয়ানো যেতে পারে, অথবা পর্যাপ্ত পরিমাণে যেগুলো নিউট্রিশাস ডায়েট আছে সেগুলো খাবার দেওয়া যেতে পারে। আর ক্রাউডেড এরিয়াটা অ্যাভয়েড করতে হবে। 2 বছরের নিচের বাচ্চাদের আরেকটা রোগ হয় ব্রঙ্কোলাইটিস। এখানেও একই ধরনেরই সিমটমগুলো থাকে, তবে এখানে একটা হুইজ নামে একটা শব্দ, ঘর ঘর একটা শব্দ হয়। এক্ষেত্রেও চিকিৎসা একই, হয়তো প্যারাসিটামল লাগতে পারে অথবা অনেক সময় নেবুলাইজেশন করা লাগতে পারে। আমরা যেটা ভয় পাই বাচ্চাদের শ্বাসতন্ত্রের ইনফেকশন যেটাকে আমরা নিউমোনিয়া বলি, এই ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের দেখা গেছে যে ঠান্ডা কাশি জ্বর তো থাকবেই, তার রেসপিরেটরি রেট অনেক বেড়ে যায় আর কি। আচ্ছা অনেক সময় বুকটা ডেবে যেতে পারে। এই লক্ষণগুলো দেখলে বুঝতে হবে যে তার নিউমোনিয়া হয়েছে। নিউমোনিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা সাধারণত বাচ্চাদেরকে ভর্তি করে চিকিৎসা প্রিফার করি। সেক্ষেত্রে হয়তো অ্যান্টিবায়োটিক লাগতে পারে, প্যারাসিটামল লাগতে পারে, অনেক সময় ফ্লুইড দেওয়া লাগতে পারে আর কি। তাছাড়া যেহেতু আবহাওয়াটা ড্রাই থাকে, অনেক সময় ত্বকেরও অনেক সমস্যা বাচ্চাদের হয়ে থাকে শীতকালীন ত্বকের জন্য যদি এরকম কিছু থাকে তাহলে অবশ্যই যারা চর্মরোগ বিশেষজ্ঞ তাদের পরামর্শ নিতে হবে। তো এছাড়াও অনেকগুলো কারণ আছে যেগুলোতে, যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমাও কিন্তু বাচ্চাদের এই সময় প্রকোপটা বেড়ে যায়। সুতরাং এগুলো যদি আমরা অ্যাভয়েড করতে চাই তাহলে আমাদের বাচ্চাদেরকে অবশ্যই ক্রাউডেড যে প্লেসগুলো সেগুলো অ্যাভয়েড করতে হবে। ঘরটা যাতে শুষ্ক থাকে, বায়ু চলাচল যাতে স্বাভাবিক থাকে, এবং পুষ্টিকর খাবার, জি এগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে। মানে আরেকটা এক্সপোজারটা ব্যাপার হচ্ছে যাতে কম হয় এবং তার বাচ্চাদের, যাতে ছোট পুষ্টিটা বাচ্চাদের ঠিক আমরা অনেক থাকে। সময় জি ডাইপার পরে রাখি, সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পর পর অবশ্যই ডাইপার চেঞ্জ করা উচিত, না হলে কিন্তু ছোট বাচ্চাদের ঠান্ডার প্রকোপটা অনেক বেড়ে যায় আর কি। জি তার মানে প্রিভেনশন দিকে আসলে আমাদেরকে একটু মনোযোগ দেওয়াটা, Right. যেটা স্যারও বলেছেন অলরেডি, সিম্পল খুব মেজার, সেটা হচ্ছে যাতে তাদের কোল্ড এক্সপোজারটা বেশি না হয় এবং পুষ্টিটা যাতে ঠিক থাকে, তাহলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো থাকবে এবং রোগের প্রিভেনশনটা ইজিয়ার হবে। ঠিকই বলছেন। জি অনেক ধন্যবাদ স্যার। আপনার কাছ থেকে একটু ব্যাকটেরিয়াল ইনফেকশন রিলেটেড রোগগুলোর ব্যাপারে জানতে চাই, যেহেতু খুব কমন আমাদের দেশে, এবং অ্যান্টিবায়োটিকের বিষয়টা বারবার যেহেতু আসছে চিকিৎসার ক্ষেত্রে, এই দুটো বিষয়ে একটু আপনার মতামতটা জানতে চাই। অ্যান্টিবায়োটিকের ব্যাপারটা আমরা বারবার বলি, কারণ আমাদের দেশ বোধহয় পৃথিবীর অ্যান্টিবায়োটিক মিসইউজ হওয়া দেশের ভিতরে অন্যতম হবে, এবং অ্যান্টিবায়োটিক মিসইউজ হওয়ার কারণে আমাদের রেজিস্ট্যান্ট যে ব্যাকটেরিয়ার যে প্রভাব দেখছি আমরা, এটা কিন্তু মারাত্মক হবে। তো ব্যাকটেরিয়াল ইনফেকশনও আপনার এই শীতকালে বেশি হয়, কারণ যে আপনাকে প্রথমে বলেছি যে আমাদের বায়ুর কোয়ালিটি খারাপ হয়ে যায়, দূষিত বায়ু থাকে। তারপর যখন নাকি ভাইরাল ইনফেকশন হয় তখন কিন্তু আমাদের শ্বাসনালীর শ্বাসতন্ত্রের যে ডিফেন্স আরও কমে যায়, তখন ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের ভিতরে, ব্যাকটেরিয়াল ইনফেকশনের ভিতরে সাইনোসাইটিসটা এই সময় বেশি হয়, টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস এগুলো বেশি হয়। তারপরে সবচাইতে খারাপ তো নিউমোনিয়া। তো নিউমোনিয়ার প্রাদুর্ভাবটাও কিন্তু এই সময়টায় বেশি দেখা যায়। সেই জন্য যদি সর্দি কাশি 3 দিনের বেশি থাকে, কফ থাকে, বুকে ব্যথা থাকে, কাশির সাথে বুকে ব্যথা হয়, কিংবা কফের সাথে দেখা যায় যে একটু লাল লাল রক্ত মিশ্রিত কফ আসছে, শ্বাসকষ্ট হচ্ছে, তখনই আমাদেরকে নিউমোনিয়ার কথা চিন্তা করতে হবে। যদি সর্দি কাশির সাথে গলা ব্যথা থাকে, আমরা যদি দেখতে পারি যে টনসিলগুলো ইনফ্লেমড হয়ে গেছে, বড় হয়ে গেছে, আমরা টনসিলাইটিস চিন্তা করতে পারি। যদি আমরা সাইনাসের এক্সরে করি, আমাদের রিলেটিভ যে ইনভেস্টিগেশনগুলো, দ্যাট ইজ সর্দি কাশি 3 দিনের বেশি থাকলে আমরা অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হব, প্রয়োজনীয় পরীক্ষাগুলো করব, পরীক্ষা করার পরে প্রয়োজনীয় ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিকটা ইউজ করব, অ্যাপ্রোপ্রিয়েট ডিউরেশন হিসাবে। মানে আমি অ্যান্টিবায়োটিক একটা শুরু করে দিলাম, 2 দিন খাওয়ার পরে বন্ধ করে দিলাম, কমে গেলেও বন্ধ করে দিলাম, এবং আমরা ফার্মাসির থেকে গিয়ে অ্যান্টিবায়োটিকটা কিনে খাওয়া শুরু করলাম। এই যে টাকা সেভ করার জন্য অনেক সময় আমাদের অনেক মানুষ এই কাজটা করে, যে দোকানে যায়, যে বলে আমার তো এরকম হচ্ছে, একটা ওষুধ দিয়ে দাও, তো ওরা ওদের মতো দিয়ে দেয়। কিন্তু আলটিমেটলি দেখা যায় কিন্তু তাতে পরে খরচ আরও বেশি হয়ে যায়। সেই জন্য
আমরা যেন নিজের থেকে সেলফ মেডিকেশনটাকে অ্যাভয়েড করি। সেলফ মেডিকেশন আমাদের লিমিটেড থাকতে পারে। ডায়রিয়া হচ্ছে আমি একটা খাবার স্যালাইন খেতে পারি, একটা প্যারাসিটামল খেতে পারি, যেগুলো সাধারণত ওভার দ্য কাউন্টার ড্রাগ, যেগুলো ইউরোপ আমেরিকা ওভার দি কাউন্টার যে মেডিসিনগুলো থাকে সেগুলোই আমরা নিতে পারি। কিন্তু বাকিগুলো অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে যে আমার এখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে কিনা, যদি থাকে কনফার্ম করে আমাকে উপযুক্ত অ্যান্টিবায়োটিক নিতে হবে এবং ডোজটাকে কমপ্লিট করতে হবে। আদারওয়াইজ আমি কিন্তু আরো রেজিস্ট্যান্স কিছু স্ট্রেনের জন্ম দেব। এবং অনেকের যে একটা অভ্যাস থাকে, আগে কোনো ডাক্তারের প্রেসক্রিপশন থাকলে সেটা দেখে আবার রিপিট করার যে ওষুধ রিপিট করার যে প্রবণতাটা, সেটাও যাতে সবাই একটু অ্যাভয়েড করেন। এখানে দুটো জিনিস হয় যে আমাকে গত বছর আপনি এই ওষুধটা দিয়েছেন, আমি এটা খেয়ে আসছি, যে আমার আগের প্রেসক্রিপশনটা ফলো করে আবার অমুকে আমার বন্ধুর ওটা হয়েছে, তাকে ডাক্তারি ওষুধ দিছে। তো প্রত্যেকটা মানুষ এবং তার প্রত্যেকটা রোগ আলাদা। সো আরেকজনেরটা দেখে এটাকে ফলো না করাটাই বুদ্ধিমানের কাজ। তো এটাকে অবশ্যই পরিহার করতে হবে। একটু কষ্ট হলেও চিকিৎসাটা উপযুক্ত জায়গায়, যাদের অর্থনৈতিক সমস্যা আছে তারা সরকারি হাসপাতালে যেতে পারে। সরকারি হাসপাতালে কিন্তু চিকিৎসা হয় না, এই ধারণাটা ভুল। প্রচুর চিকিৎসা হয়, উন্নত মানের চিকিৎসা হয়। এছাড়া কিছু কিছু লো কস্ট হাসপাতাল আছে, কিছু এনজিওদের হাসপাতাল আছে। মূল কথা হচ্ছে যে আপনি চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনি অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধ কিংবা নিজের ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়, সেটাই আপনি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নেবেন। জি, এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে গেলে কিন্তু আমাদের জন্য খুব কষ্ট হয়ে যায় এবং বড় একটা চ্যালেঞ্জ হয়ে যায় রোগটাকে নির্মূল করাটা। তো সেক্ষেত্রে আসলে দর্শকদের সচেতনতা খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি সবসময় এই বিষয়টা নিয়ে হয়তো আমরা একই কথাই বলছি, বাট এর উদ্দেশ্য একটাই, যাতে আপনারা সচেতন হয়ে এই বিষয়গুলোকে একটু অ্যাভয়েড করেন। আমরা হাসপাতালগুলোতে দেখছি আগে নিউমোনিয়া রোগী হলে সিম্পল পেনিসিলিন দিলে রোগীগুলো ভালো হয়ে যেত। এরপর আসলো অ্যামোক্সিসিলিন, এখন অ্যামোক্সিসিলিন রেজিস্ট্যান্স হয়ে গেছে। আসলো কোট্রাইমেক্সাজোল, রেজিস্ট্যান্ট হয়ে গেছে। সেফট্রাক্সন একসময় ম্যাজিক ড্রাগের মতো ছিল, আমরা দেওয়ার সাথে সাথে নিউমোনিয়া ক্লিয়ার, টাইফয়েড ক্লিয়ার। এখন এগুলো কাজ করছে না। আসলো মেরোপেনাম, কাজ করছে না। আমাদের পাইপলাইনে কিন্তু এখন খুব বেশি অ্যান্টিবায়োটিক নাই, হাতে যে কয়েকটা রিজার্ভ আছে এখন দেখা যাচ্ছে এগুলোর মিসইউজ হচ্ছে। সো আমাদেরকে অবশ্যই অ্যান্টিবায়োটিকের মিসইউজ বন্ধ করতে হবে। আদারওয়াইজ কিন্তু ইনফেকশন আর ক্যান্সার একই রকম হয়ে যাবে। ক্যান্সারের চিকিৎসা যেরকম আমাদের জন্য দুরূহ, ইনফেকশনের চিকিৎসা কিন্তু আরও কঠিন হয়ে যাবে। বরং ক্যান্সারের চাইতে আজকাল ক্যান্সারের নতুন নতুন ড্রাগ আসছে, কিন্তু অ্যান্টিবায়োটিকে কিন্তু পাইপলাইনে এমন নাই। আমরা যখন ডাক্তারি শুরু করি, পড়া শুরু করি, বললাম তখন পেনিসিলিন ছিল ম্যাজিক ড্রাগ। পেনিসিলিন আসার পরে ইনফেকশনের দুনিয়া একেবারে চেঞ্জ হয়ে গেল। তারপরে পেনিসিলিনের জেনারেশন আসলো অ্যামোক্সিসিলিন, আসলো কোট্রাইমেক্সাজোল, আসলো কুইনোলন্স। এখন অনেক আধুনিক অ্যান্টিবায়োটিক থাকার পরও যেহেতু রেজিস্ট্যান্স আছে, আমাদের জন্য রেজিস্ট্যান্স অনেক বেশি। সমস্যাটা আমাদের এটাই, রেজিস্ট্যান্স অনেক বেশি। সো রেজিস্ট্যান্স থেকে বাঁচতে হলে আমাদের অ্যান্টিবায়োটিকের মিসইউজটাকে এখনই বন্ধ করতে হবে। জি, এবং আশা করছি দর্শকরা অ্যাটলিস্ট কিছুটা হলেও সচেতন হয়ে বিষয়টাতে তারা যদি কন্ট্রিবিউট করেন, অবশ্যই আমাদের জন্য অনেক লাভজনক হবে বিষয়টা। স্যার, আপনার সাথে আলোচনা আবার ব্যাক করছি। তার আগে ভাই, আপনার কাছ থেকে আজকে একটু শিশু সার্জন হিসেবে আপনারা যে রোগগুলো নিয়ে ডিল করেন বা যে রোগগুলো চিকিৎসা দেন, স্পেসিফিক্যালি আজকে একটু ইউরোলজিক্যাল ডিজিজগুলো সম্পর্কে জানতে চাই। কারণ আমি অনেক বাচ্চাদেরকে দেখেছি যখন আমি শিশু সার্জারি বিভাগে কাজ করতাম, বিভিন্ন ধরনের ইউরোলজিক্যাল ডিজিজে একটা লার্জ গ্রুপ অফ পিপল সাফার করে থাকে। সো বাচ্চাদের ইউরোলজিক্যাল ডিজিজগুলো সম্পর্কে একটু জানতে চাই। বাচ্চাদের ইউরোলজিক্যাল ডিজিজগুলো অনেক ধরনের হতে পারে। কনজেনিটাল অনেকগুলো কারণ আছে, যেগুলো যদি আমি কিডনি থেকে শুরু করি, কিডনিতে অনেক সময় পানি জমে যায়, যেটাকে আমরা হাইড্রোনেফ্রোসিস বলি। এখানে কিডনির বাইরের অংশ, যেটা পেলভিস এবং মূত্রনালীর সংযোগস্থলে, অনেক সময় জন্মগতভাবে এটা একটা ন্যারো থাকতে পারে, যেটাকে আমরা পিইউজি অবস্ট্রাকশন বলি। এই ধরনের যদি রোগ হয়, সেটাকে আমরা ডাক্তারি ভাষায় হাইড্রোনেফ্রোসিস বলি আর কি। তাছাড়া মূত্রথলিতেও কিন্তু অনেক ধরনের জন্মগত সমস্যা হতে পারে। তারপরে মূত্রথলিতে ইনফেকশনও হতে পারে, মূত্রথলিতে স্টোন হতে পারে। মূত্রনালীতেও কিন্তু অনেক সময় ইনফেকশন হতে পারে, স্টোন হতে পারে। আবার জন্মগত কিছু মূত্রথলির মূত্রনালীর কিছু রোগ আছে, যেমন হাইপোস্পেডিয়াস, যেটা জন্মগতভাবে তার যেটা মানে গঠনগত বিভিন্ন ধরনের রোগ, আপনার একদম কিডনি থেকে শুরু করে প্রস্রাবের যে রাস্তা দিয়ে বের হচ্ছে পুরোটাতেই বিভিন্ন ধরনের রোগের কথা বলছেন। সার্জিক্যাল রোগগুলো যদি স্পেসিফিক্যালি কিছু মেনশন করতেন বাচ্চাদের জন্য। বাচ্চাদের যদি আপনি ইউরোজেনিটাল পুরোটাই আলাদা বলতে বলেন, তাহলে এক নম্বরই হাইড্রোনেফ্রোসিস, যেটা কিডনি ফুলে যাওয়ার কথা বলেছেন। ফুলে যায়, সেটাকে অপারেশন করতে হয় আর কি। এটা দুইভাবে অপারেশন করা যায়। আমরা ওপেন সার্জারির মাধ্যমে করতে পারি, অথবা ল্যাপারোস্কোপিক্যালি এটা আমরা করতে পারি। আর যেটা বললাম হাইপোস্পেডিয়াস, এখানেও অপারেশন লাগে। অপারেশনটা হাইপোস্পেডিয়াস রোগে আমরা সাধারণত
6 মাস থেকে 18 মাসের মধ্যেই একটা অপারেশন করার চেষ্টা করি। হাইপোস্পিডিয়াস রোগটা আসলে আমরা হয়তো বুঝছি ডাক্তার হিসেবে, কিন্তু সাধারণ মানুষদেরকে এটা যদি একটু হচ্ছে, বুঝিয়ে বলতেন রোগটা আসলে কি? প্রস্রাবের যে রাস্তা নর্মালি যে দিক দিয়ে বাচ্চা, বিশেষ করে ছেলে বাচ্চারা প্রস্রাব করে, যেটাকে মেটাস বলি আমরা, ওপেনিংটা যে দিক দিয়ে প্রস্রাব করে, এইটা অনেক সময় তৈরি নাও হতে পারে। বিশেষ করে যেটাকে আমরা ডিস্টালি শেষের অংশটুকু তৈরি না হয়, সেটাকে আমরা এই কন্ডিশনটাকে হাইপোস্পিডিয়াস বলি আর কি। এটাকে অবশ্যই অপারেশন করতে হয় এবং এটা 6 থেকে 18 মাসের মধ্যে এই অপারেশনটা করে নিতে হয়। আরও অনেকগুলো জন্মগত সমস্যা, যেমন বাচ্চাদের অন্ডকোষ কিন্তু অনেক সময় ঠিকমতো অন্ডথলিতে নাও আসতে পারে, যেটাকে আমরা আনডিসেন্ডেড টেস্টিস বলি। এই ধরনের সমস্যা হলে এটাও দ্রুত অপারেশন করে নিতে হয়। এটা আমরা এখন 6 থেকে 12 মাসের মধ্যেই আমরা অপারেশন করতে বলি। আবার অন্ডকোষ যদি পেটের মধ্যে থাকে, সেটা আমরা কিন্তু ল্যাপারোস্কোপিক্যালি মেশিনের মাধ্যমে ছোট ছিদ্র করে অপারেশন করে সেটা আমরা অন্ডথলিতে প্রতিস্থাপন করতে পারি। তাছাড়া বাচ্চাদের অনেক ধরনের কুস্কিতে হার্নিয়া হয়, কমন একটা রোগ, এটাও ইউরোলজিক্যাল একটা সমস্যা। হার্নিয়া রোগের চিকিৎসা একটাই, সেটা হচ্ছে অপারেশন। এটাও আমরাও কেটেও করতে পারি অথবা ল্যাপারোস্কোপির মাধ্যমে অপারেশনটা করতে পারি। তাছাড়া বাচ্চাদের অন্ডকোষ অনেক সময় প্যাঁচ লেগে যেতে পারে, যেটাকে আমরা টর্শন বলি। এটা কিন্তু একটা খুবই খারাপ কন্ডিশন, যেটা 6 ঘন্টার মধ্যে যদি আমরা এর চিকিৎসা না দিতে পারি, তাহলে অন্ডকোষ কিন্তু অনেক সময় পচে যেতে পারে। এই ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। এই রোগীগুলো সাধারণত প্রথমে অন্ডকোষে একটু ব্যথার কথা বলে, তারপরে পেটে ব্যথা করতে পারে, তলপেটে ব্যথা, বমি হতে পারে। আর বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চারা দেখা যাচ্ছে পেটের ব্যথার কথা বলে। তখন আমরা শুধু পেটই দেখি, অন্ডকোষের দিকে হয়তো অনেকে আমরা খেয়াল করতে পারি না। বিশেষ করে যদি এই ব্যাপারে আগে থেকে ডাক্তাররা যদি কনসাস না থাকে, সেই ক্ষেত্রে 6 ঘন্টা পার হয়ে আসে, তাহলে অন্ডকোষ অনেক সময় দেখেছে পচে যায়। সেক্ষেত্রে আমরা তেমন কিছু করতে পারি না। এই জন্য এই ব্যাপারগুলোতে খুবই বাচ্চাদের গার্জিয়ান এবং ডাক্তারদেরকে সিরিয়াস হতে হবে আর কি। জি, অবশ্যই যেহেতু আপনি সার্জন হিসেবে কাজ করছেন, আপনার বেশিরভাগ রোগগুলো এরকম যেগুলোতে সার্জারি লাগে, বা তারপরেও যখন এই বাচ্চাদের ক্ষেত্রে অপারেশনের কথা আসে, প্যারেন্টসদের সবসময় একটা কনসার্ন থাকে যে আসলে সার্জারি দরকার আছে কিনা বা এগুলো করলে কোনো ক্ষতি হতে পারে কিনা। সো স্পেশালি হার্নিয়ার বিষয়ে একটু জানতে চাই, যেহেতু হার্নিয়ার রোগটা আমরা সাধারণত যেটা দেখি অ্যাডাল্টদের বেশি হয়, সো বাচ্চাদের ক্ষেত্রে আসলে হার্নিয়া কতটা কমন এবং কী ধরনের উপসর্গগুলো নিয়ে আসে এবং অপারেশন কেন ইম্পর্ট্যান্ট? আচ্ছা, বাচ্চাদের হার্নিয়া বলতে কিন্তু আমরা সাধারণত কুস্কির হার্নিয়াটাই বেশি বুঝি, কিন্তু অন্য জায়গাও কিন্তু বাচ্চাদের আরও কিছু হার্নিয়া হয়। যেমন নাভির উপরে একটা হার্নিয়া হয়, সেটাকে আমরা ইপিগ্যাস্ট্রিক হার্নিয়া বলি, অথবা নাভিতেও হার্নিয়া হতে পারে, সেটাকে আমরা আমলিক্যাল হার্নিয়া বলি। আর কুস্কির হার্নিয়া যেটা কমনলি আমরা বলি, সেটা একটা হার্নিয়া। তাছাড়া কিন্তু পেটের যে ক্যাভিটি এবং থোরাক্সে যে ক্যাভিটি, সেটার মাঝখানে যে পর্দা থাকে ডায়াফ্রাম, সেখানেও কিন্তু একটা হার্নিয়া হতে পারে। আর আপনি যেটা হার্নিয়ার আমি আগে উল্লেখ করলাম যে হার্নিয়ার কিন্তু চিকিৎসা একটাই, এটা অপারেশন লাগবে, আর কোনো অপশন নাই। সেক্ষেত্রে বাচ্চাদের অপারেশন কথা বললে অবশ্য গার্জেনরা স্বাভাবিকভাবে একটু শঙ্কিত হয়, একটা অজ্ঞানের ব্যাপার থাকে। এই জন্য আপনার যদি অপারেশন যেহেতু করতেই হবে, আপনাকে অবশ্যই ভালো একটা হাসপাতালে যেতে হবে। আমাদের সরকারি হাসপাতালগুলোতে যথেষ্ট শিশু সার্জন আছেন এবং শিশুদের অ্যানাস্থেসিয়া বা অজ্ঞান দেওয়ার জন্য জেলা ডাক্তার, তারাও যথেষ্ট এক্সপার্ট। আপনি যে কোনো সরকারি হাসপাতালে পরামর্শ নিতে পারেন, অথবা বেসরকারি জায়গাতেও আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন সেখানেও যেতে পারেন। আর আমি আগেই উল্লেখ করলাম, এটা দুইভাবে করা যায়। এখন আমরা সরকারি হাসপাতালেই আমরা কেটেও করি এবং ল্যাপারোস্কোপিক্যালির মাধ্যমে করি, এবং এগুলো রেজাল্ট খুবই ভালো। অপারেশন করলে মানে ওনারা চাইলে আস্থার সাথে আসলে সব জায়গায় সার্জারিগুলোর জন্য যেতে পারেন, শিশু সার্জন যারা আছেন তাদের কাছে। আমার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, হার্নিয়ার ব্যাপারে যদি অপারেশন না করেন আসলে কি ক্ষতি হতে পারে, কেন সবার অপারেশন এটা দরকার হয়? হার্নিয়ার ব্যাপারে আমরা একটা ব্যাপারে খুবই ভয় পাই, হার্নিয়া অনেক সময় আটকে যেতে পারে, যেটা অনেক খারাপ একটা সিচুয়েশন অ্যারেঞ্জ করতে পারে, যেটাকে আমরা অবস্ট্রাকশন বলি ইনিশিয়ালি। পরবর্তী যদি অবস্ট্রাকশনের কারণে যদি হার্নিয়ার রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, সেটাকে আমরা স্ট্র্যাঙ্গুলেশন বলি। এটা একটা গ্রেভ কন্ডিশন। এটা যদি খুব দ্রুত আমরা যদি অপারেশন না করতে পারি, তাহলে কিন্তু অনেক সময় হার্নিয়ার যেগুলো কন্টেন্ট, যেগুলো যে জিনিসটা আটকে যায়, অনেক সময় খাদ্য নালী থাকতে পারে, অথবা ওমেন্টাম বলি আমরা, সেটা থাকতে পারে, এই জিনিসগুলো পচে যেতে পারে। এই জন্য খুবই এইরকম ইমার্জেন্সি অ্যারাইজ করার আগেই আমরা অপারেশনের কথা বলি। এটা আসলে এখন আমরা বলি এটাকে ইলেকটিভ ইমার্জেন্সি। মানে আপনি যদি রোগ ডায়াগনোসিস হওয়ার পরে আপনার যদি খুবই জরুরি কোনো কাজ না থাকে বাসায়, অথবা ফ্যামিলিয়াল কোনো প্রোগ্রাম না থাকে, তাহলে দ্রুত এটা অপারেশন করে নিতে হবে। না হলে যে কোনো সময় যে কমপ্লিকেশনের কথা বললাম,
এই কমপ্লিকেশনগুলো আমাদের ফেস করতে হয় আর কি। তার মানে হার্নিয়ার যে ছিদ্রটা বলি আমরা বা দুর্বল অংশ দিয়ে যে পেটের ভিতরের অংশগুলো বের হয়ে আসছে সেগুলো যদি আটকে যায় সেটা একটা ইমার্জেন্সি কন্ডিশন তৈরি করতে পারে, right. সেটাকে অ্যাভয়েড করার জন্য আমরা ইলেকটিভ সার্জারিগুলো করে নিয়েছি। যে অনেক ধন্যবাদ সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। আমরা এখন একটা ছোট্ট বিরতিতে যেতে চাচ্ছি দর্শক, আমাদের থাই বেবি ডায়াপার স্বাস্থ্যকথা অনুষ্ঠান থেকে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। শুধু দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি থাই বেবি ডায়াপার স্বাস্থ্যকথা অনুষ্ঠানে এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে আজকে স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর এফ এ মোফাক্করুল ইসলাম এবং ডক্টর মোহাম্মদ শাহিন রেজা। স্যার, আপনি অনেকগুলো শ্বাসতন্ত্রের রোগের কথা বলেছেন, যার মধ্যে খুব কমন কিছু প্রবলেম আমরা যেগুলো দেখতে পাই, ক্রনিক কিছু ডিজিজেস আছে যেগুলো অবশ্যই সিজনাল ইনফ্লুয়েন্সের রোগগুলো বেড়ে যেতে পারে, স্পেশালি আমরা যদি অ্যাজমার কথা বলে থাকি, এবং ডাক্তারদের জন্য খুব কমন একটা টার্ম আছে সিওপিডি। সো এই অ্যাজমা এবং সিওপিডির বিষয়ে একটু বিশেষজ্ঞ হিসেবে যদি আমাদের দর্শকদের কিছু বলতে চান, স্পেশালি তাদের সচেতন করার জন্য এবং ভালো থাকার জন্য কি করতে পারে? শীতের রোগ সম্বন্ধে বলতে হলে অ্যাজমা সিওপিডি অবশ্যই বলতে হবে, কারণ এই শীতকাল যখন আসে এই সময় অ্যাজমা এবং সিওপিডির দুটারই সিভিয়ারিটি বাড়ে, অ্যাটাক বাড়ে। এটা এয়ার কন্ডিশনের পলিউশনের জন্য হতে পারে, এটা এনভায়রনমেন্টালের জন্য হতে পারে। দেখা যাচ্ছে যে যখন নাকি এনভায়রনমেন্টাল টেম্পারেচার ফল করে তখন অ্যাজমা সিওপিডির অ্যাটাকটা বাড়ে, তাদের সিভিয়ারিটিটা বেড়ে যায়। তো প্রথম জিনিস হচ্ছে যে অ্যাজমা সিওপিডিতে আমরা যদি ডিফারেন্সিয়েট করি যে অ্যাজমা কোনটা সিওপিডি কোনটা, তাহলে অ্যাজমাটা হচ্ছে একটা মানে অ্যালার্জিক রোগ, আমরা এটাকে অটোইমিউন ডিজিজও বলতে পারি, অ্যালার্জিক ডিজিজও বলতে পারি, যেটা কিন্তু একজন জেনেটিক্যালি সাসেপ্টেবল ইন্ডিভিজুয়ালের ভিতরে কোনো কারণ ছাড়াই হতে পারে। আচ্ছা। কিন্তু সিওপিডি যেটাকে সাধারণত অনেক সময় ব্রঙ্কাইটিসও বলে, ক্রনিক ব্রঙ্কাইটিসও বলে, পাবলিকলি বলে, আমরা তো সিওপিডি বলি, ক্রনিক অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ। এটা কিন্তু আমাদের খারাপ অভ্যাসের জন্য হয়। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে সিগারেট খাওয়ার কারণে সিওপিডি হয়। গ্রাম দেশে যারা লাকড়ির চুলা, এমনি গোবরের চুলা, ধোঁয়া দিয়ে কাজ করে, সেই সকল মহিলাদেরও কিছু কিছু দেখা যায়। কিন্তু পুরো বিশ্ব জুড়ে সিওপিডির অন্যতম প্রধান কারণ হচ্ছে স্মোকিং। আচ্ছা। সিগারেট খাওয়ার জন্য রেসপিরেটরি ট্র্যাক্টে ইরিটেশন হয়, ইরিটেশনের কারণে ইনফ্লামেশন হয়, হতে হতে আস্তে 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 আমাদের যে শ্বাসনালীগুলো সেগুলো সংকুচিত হয়ে যায়। এবং সিওপিডিতে মারাত্মক জিনিস হচ্ছে এই যে সংকোচনটা, এটা স্থায়ী, এটা কিন্তু আর ডাইলেট করতে চায় না। তো সেই জন্য আমি রোগীদের বলি, যদি আপনি সিগারেট খান আপনার যে শ্বাসকষ্ট হবে সেটা কিন্তু স্থায়ী, এটা ওষুধে ভালো হবে না। মানে ইরিভার্সিবল একটা ড্যামেজ, ইরিভার্সিবল ন্যারোয়িং অফ দি এয়ারওয়েজ হচ্ছে, ইরিভার্সিবল ন্যারোয়িং হচ্ছে। এগুলো আমরা পরীক্ষা করলে আমরা বুঝতে পারি যে কোথায় রিভার্সিবল কিনা ইরিভার্সিবল। আর অ্যাজমাটা হচ্ছে এনভায়রনমেন্ট বা পারিপার্শ্বিক অবস্থার সাথে রিয়েকশনের কারণে শ্বাসনালীটা চিকন হয়, আবার এটা কিন্তু ডাইলেট করে যায় মেডিসিন দিলে। এবং এছাড়া দেখা যায় যে ডায়ারনাল ভেরিয়েশন, দ্যাট ইজ সকালবেলা ঘুম থেকে যখন উঠি তখন দেখা যায় শ্বাসনালীগুলো চিকন থাকে, দিন বাড়তে বাড়তে আস্তে আস্তে এটা ডাইলেট করে। এটা দিনের বিভিন্ন অংশে এটা ভ্যারি করে, এটা সিজনের সাথে ভ্যারি করে। কারো কারো দেখা যায় যে বসন্তকালে যখন ফুল ফুটে তখন তাদের অ্যাটাক বাড়ে, অধিকাংশই শীতকালে বাড়ে। কিন্তু এদের সমস্যা এই হচ্ছে যে লক্ষণ কিন্তু প্রায় কাছাকাছি। এদের লক্ষণ হচ্ছে কাশি, এদের লক্ষণ হচ্ছে শ্বাসকষ্ট। তাহলে অ্যাজমা যদি আমি প্রথমে বলি, শীতকাল আসলে অধিকাংশ রোগীর অ্যাজমার প্রকোপটা বাড়ে, শ্বাসকষ্ট বাড়ে, কাশি বাড়ে। তাহলে অ্যাজমাতে আমাদেরকে চিকিৎসা নিতে হবে। অ্যাজমার রোগী যারা আগে থেকে নন অ্যাজমার রোগী তাদেরকে একটু সতর্ক হতে হবে। সতর্কতাটা হচ্ছে তারা যেন পলিউটেড এয়ারের ভিতরে না যায়, তারা যেন ভাইরাল ইনফেকশনে না পড়ে, কারণ ইনফেকশন হলে আপনার সিভিয়ারিটি বাড়ে, এবং সিভিয়ারিটি এত সিভিয়ার হতে পারে যে তাকে হাসপাতালে ভর্তি হতে পারে। সো আমরা যেন এই এক্সাজারবেশন বা সিভিয়ারিটি না যায়, সেই জন্য আমাদেরকে প্রিভেন্টিভ মেজার, মানে এক্সপোজার যেগুলো স্টিমুলেট করতে পারে সেগুলোকে আমরা যাতে অ্যাভয়েড করি, সেটা মেইন জিনিস হবে। জি। আরেকটা হচ্ছে যে অ্যাজমার চিকিৎসা কি? অ্যাজমার চিকিৎসা হচ্ছে ইনহেলার। বিভিন্ন রকমের মেডিসিন আমরা ব্যবহার করি, কিছুকে আমরা বলি বিটা 2 অ্যাগনিস্ট, সালবিটামল, টারবিটালিন, এগুলো এক গ্রুপ আছে। অ্যান্টিমাস্কিউরিটিক এজেন্ট, এরা ব্রঙ্কোডাইলেটের এক গ্রুপ আছে। আরেক গ্রুপ হচ্ছে প্রিভেন্টার আমরা বলি। তো প্রিভেন্টারের ভিতরে আমরা মেইনলি যেটা ইউজ করি সেটা হচ্ছে স্টেরয়েড। এখন স্টেরয়েড একটা জীবন রক্ষাকারী ঔষধ। আমরা সিভিয়ার হলে মুখে স্টেরয়েড খাওয়াতে পারি, খুব সিভিয়ার হলে আমরা রগে স্টেরয়েড ইঞ্জেকশন দিতে পারি। কিন্তু দীর্ঘদিন স্টেরয়েড ব্যবহার করলে এটা আবার মারাত্মক ক্ষতি করে।
সেই জন্য স্টেরয়েডের ইউজটা এখন হয়ে গেছে একদম টোটালি ইনহেলার বেসড। ইনহেলারে খুব অল্প পরিমাণ স্টেরয়েড থাকে, সেটা আমরা শ্বাসের সাথে নেই, আমাদের ফুসফুসে যায়, ওখানে কাজ করে, আবার ফুসফুস থেকে বেরিয়ে যায়। এটা শরীরে প্রবেশ করে না এবং এর কোনো সাইড ইফেক্ট থাকে না। মানে ওভারঅল সিস্টেমের উপর এটার যে আগে যে অ্যাডভার্স ইফেক্টগুলো ছিল সেগুলো অ্যাভয়েড করা যাচ্ছে। স্টেরয়েড যে অ্যাডভার্স ইফেক্টটা সেটাকে আমরা অলমোস্ট অ্যাভয়েড করতে পারি। আমাদের দরকার হচ্ছে তার অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্টটা, সেজন্য প্রদাহটাকে নিয়ন্ত্রণ করে, সেই ইফেক্টটা আমরা পুরোপুরি পাই। জি স্যার, যেহেতু ইনহেলারের বিষয়টা এসেছে, অনেকেই ইনহেলার ব্যবহারের বিষয়ে অনীহা প্রদর্শন করেন, যেহেতু অনেকে মনে করেন যে এটা একবার শুরু করলে আর যেহেতু বন্ধ করা যাবে না, এটা স্টার্ট না করি, বা অনেকেই এই ইফেক্টগুলো নিয়ে চিন্তা করেন, তাদেরকে এনকারেজ করার জন্য আপনি কি বলতে চান? এখানে আমার প্রথম কথাই হচ্ছে অ্যাজমা কিংবা সিওপিডির চিকিৎসার স্টার্টিং হচ্ছে ইনহেলার। অনেকে বলে এটা গ্যাস, এটা আখেরি চিকিৎসা, শেষ চিকিৎসা, যখন কোনো ওষুধে কাজ হবে না তখন আমরা ইনহেলারে যাব, তখন ইনহেলার ব্যবহার করব। এটা একদম একেবারেই ভ্রান্ত ধারণা। জি। এটা এমনই ভ্রান্ত ধারণা, আজ থেকে 50 বছর আগে ডায়রিয়া হলে পানি খাওয়া বন্ধ করে দিত, যে পানি খালি ডায়রিয়া হবে। সো এটা যেরকম ভ্রান্ত যে তখন ডায়রিয়ায় মানুষ মারা যেত কিন্তু পানি শূন্যতার কারণে। তো অ্যাজমাতেও প্রথম চিকিৎসা হচ্ছে ইনহেলার, কারণ আমরা যেই ওষুধগুলো ইনহেলার হিসেবে ব্যবহার করি এগুলো জাস্ট পাউডার। পাউডারটা আমরা দিব, আমার শ্বাসনালীতে যাবে, আবার বের হয়ে যাবে, শরীরে কোথাও ঢুকবে না। এইটাই আমরা ট্যাবলেট হিসেবে খাই। যেগুলো ট্যাবলেট আছে ওগুলো কিন্তু সেম মেডিসিন। আমরা মুখে যেটা খাচ্ছি, যেমন সালবিটামল ট্যাবলেট, একটা ট্যাবলেটে 4 মিলিগ্রাম ওষুধ থাকে, আর সেই সালবিটামল যখন আমি ইনহেলারে দেই তখন 0.1 মিলিগ্রাম। তার মানে অল্প পরিমাণে ইফেক্টিভনেসটা অনেক বেশি 40 ভাগের 1 ভাগ ঔষধ আমার এক ডোজে যাচ্ছে এবং বেটার ইফিকেসি দিচ্ছে। জি। তাহলে ওষুধ কিন্তু আমার ডিফারেন্ট না, ওষুধ একই, কিন্তু তার পরিমাণটা, Application-টা ব্যবহারের different। পরিমাণটা হচ্ছে 40 ভাগের 1 ভাগ। জি। আমরা যে স্টেরয়েড ইউজ করি, আমরা ট্যাবলেট খেলে প্রেডনিসোলোন 5 মিলিগ্রাম খাবো, আর সেইখানে আমরা যে স্টেরয়েডগুলো ইউজ করি শ্বাসের সাথে, সেগুলো মাইক্রোগ্রাম, 1000 ভাগের 1 ভাগ ইউজ হয়। তার মানে এটা নিয়ে এত ওয়ারিড হওয়ার কিছু নেই, এটা সেফ এবং ইফেক্টিভ একটা ট্রিটমেন্ট, এবং মূল যাকে কথা হচ্ছে অ্যাডভাইস করা হচ্ছে ঔষধটা তিনি যাতে একই। ব্যবহার করেন। জি। একই ঔষধ, আমার ব্যবহারের রুটটা ভিন্ন। আমরা সরাসরি দিতে পারি বলে আমাদের মিনিমাম ডোজ লাগে, আমরা কোনো সাইড ইফেক্ট ছাড়া এটার থেকে বাঁচতে পারি। জি স্যার, আরেকটা কোয়েশ্চেন একটু করতে চাই, যেহেতু এই রোগগুলোর সাথে অ্যাজমা সিওপিডির সাথে প্রদাহের একটা সম্পর্ক আছে, এবং এগুলোকে প্রিভেন্ট করার জন্য আমরা ভ্যাকসিনেশনটাকে অনেক সময় শুনি যে এনকারেজ করতে, আপনি এই বিষয়ে কি বলতে চান? ভ্যাকসিনেশনের আসলে কোনো রোল আছে কিনা? ভ্যাকসিনেশন বলতে দেখা যাচ্ছে যে আমি যেটা বলছি যে অ্যাজমা সিওপিডির যে সিভিয়ারিটি বাড়ে, দুটো, একটা হচ্ছে যে এনভায়রনমেন্টাল টেম্পারেচারের জন্য হতে পারে, আরেকটা হচ্ছে যে বায়ু দূষণের কারণে হতে পারে, আরেকটা হচ্ছে ইনফেকশন। এই ইনফেকশন ব্যাকটেরিয়াল হতে পারে, এই ইনফেকশন ভাইরাল হতে পারে। ভাইরাল ইনফেকশনের ভিতরে সবচেয়ে কমন হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তো এখন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন পাওয়া যায়। আমরা যদি প্রতি বছর একটা করে শীত আসার আগেই যদি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিয়ে নেই, তাহলে আশা করা যায় আমরা ইনফ্লুয়েঞ্জা অ্যাটাক থেকে বাঁচতে পারবো। এবং ইনফ্লুয়েঞ্জার অ্যাটাক থেকে বাঁচা মানেই হচ্ছে আমরা কিন্তু একটা সিভিয়ার অ্যাটাক থেকে বেঁচে যেতে পারি। আরেকটা হচ্ছে যে ব্যাকটেরিয়াল ইনফেকশনের ভিতরে এখন নিউমোকক্কাল ভ্যাকসিন পাওয়া যায়। নিউমোকক্কাল ভ্যাকসিন যদি আমরা ব্যবহার করি, এটা ব্যাকটেরিয়ার এগেনস্টে, তাহলে আমাদের নিউমোকক্কাল ইনফেকশনটা থেকে আমরা বাঁচতে পারি। তাহলে ওই যে আমার একই কথা, আমরা নিউমোনিয়ার থেকে বাঁচা মানে আমার অ্যাজমার একটা সিভিয়ার অ্যাটাক থেকে বেঁচে যেতে পারি। কারণ ইনফেক্টিভ এক্সাজারবেশনও হতে পারে। তো ইনফেক্টিভ এক্সাজারবেশন হলে তো আমাকে ব্যাকটেরিয়ার ওষুধ দিতেই হবে। সো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এবং নিউমোনিয়া ভ্যাকসিন যাদের অ্যাজমা আছে, যাদের সিওপিডি আছে, কমাতে হেল্প করছে, যাদের ডায়াবেটিস আছে, মানে যারা অন্য কোমরবিড ডিজিজে ভোগেন, তাদের জন্য নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আমি বলবো অত্যন্ত উপকারী, এবং হয়তো এটা জীবন রক্ষাকারীও হতে পারে। সো অ্যাডাল্ট স্পেশালি যারা মানে কোমরবিড ডিজিজ আছেন, কোমরবিড কন্ডিশন, মানে যে বললাম যে দীর্ঘস্থায়ী স্বাস্থ্য রোগে ভুগছেন, তাদের জন্য এই ভ্যাকসিন অত্যন্ত উপকারী। জি অবশ্যই। স্যার, আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে সিওপিডি যেহেতু একটা ইরিভার্সিবল কন্ডিশন, যেটাকে আমরা আর পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে পারছি না, এটাকে প্রিভেনশনের জন্য আসলে কি করা যেতে পারে? সিওপিডি প্রিভেনশনের জন্য নাম্বার 1 হচ্ছে আমার ইরিটেশনটাকে, শ্বাসনালীকে বিরক্ত করা বন্ধ করতে হবে। তো বিরক্ত করা মানে, ইরিটেট করা মানে হচ্ছে একটা হচ্ছে 1 নম্বর স্মোকিং। সো স্মোকিং বন্ধ করতে হবে, আদারওয়াইজ কিন্তু সিওপিডি প্রিভেন্ট করা যাবে না। আর সেকেন্ড হচ্ছে আমাদের এয়ার পলিউশনটাকে আমাদের বন্ধ করতে হবে। সো এয়ার পলিউশন কিন্তু সরাসরি আমাদের এখনও বলতে পারবো না যে সিওপিডি করছে, কিন্তু স্মোকিং অবশ্যই সিওপিডি করছে। আর হচ্ছে যেটা হচ্ছে গ্রামে বায়োমাস ফুয়েল, যেটাকে আমরা বলি লাকড়ির চুলা,
গোবরের চুলা, খড়কুটোর চুলা, সেগুলোর থেকে যে ধোঁয়াটা আসে, এটার থেকে আমাদের বাঁচতে হবে। আর অ্যাটলিস্ট যাতে ওই এক্সপোজার যদি হয়ে যায় সেখানে মাস্ক যাতে ব্যবহার করে আমরা একটু হলেও প্রোটেকশন যাতে দিই। আমরা যারা প্যাসিভ স্মোকার থাকবো জি। তারা আমরা এটার থেকে বাঁচতে পারি যদি আমরা মাস্ক ব্যবহার করি এবং স্মোকারদেরকে আমরা যদি অ্যাভয়েড করি। এবং আমাদের রাষ্ট্রীয়ভাবে তো একটা আইনি হয়ে গেছে পাবলিক প্লেসে ধূমপান করা নিষেধ, যদিও এটা অনেকে মানেন অনেকে মানেন না। এই ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। আমাদের যারা পাবলিক প্লেসে ধূমপান করে তাদেরকে অনুরোধ করতে হবে যে ভাই আপনি এখানে স্মোক করবেন না, আপনি একটু অন্য জায়গায় চলে যান। জি, তাহলে এই অবশ্যই। নাগরিক সচেতনতা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবাইকে আমাদের এখানে অংশগ্রহণ করতে হবে। অবশ্যই, এবং খুবই ভাইটাল এটা, কারণ আমরা এত পলিউটেড এনভায়রনমেন্টে সবসময় এক্সপোজড, সেগুলো আমরা যত নিজেরা কনসিয়াস হবে এগুলোকে প্রিভেন্ট করব ততই আসলে আমরা ভালো থাকতে পারবো। আমরা ততই ভালো থাকতে জি, পারবো। অবশ্যই। থ্যাংক ইউ স্যার। আপনার কাছ থেকে ভাই এবার একটা কমন একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যেহেতু শিশু সার্জন, সার্কামসেশন বা খতনা, এটার বিষয়ে এখন অনেক ধরনের কথাবার্তা আসে যে এই অপারেশন করতে গিয়ে মাঝখানে কিছু শিশুর মৃত্যুর কথাও এসেছে। সো সিম্পল একটা প্রসিডিউর, কিন্তু এটার বিষয়ে মানুষের মধ্যে এখন বিভিন্ন ধরনের ধারণা কাজ করছে। সো এই সার্কামসেশন রোগটা, রোগ বলবো না, এই যে চিকিৎসার যে বিষয়টা বা সার্জারি যে বিষয়টা, এটা আসলে কতটুকু সেফ বাচ্চাদের জন্য, এবং আপনারা এটা দর্শকদের সচেতন করার জন্য বা ভালোভাবে এই বিষয়টা নিয়ে তাদেরকে প্রতিস্থাপন করার জন্য কি বলতে চান? আচ্ছা, সার্কামসিশন একটা কমন একটা প্রসিডিউর। এটা মূলত আমাদের দেশে ধর্মীয় কারণে আমরা সার্কামসিশনটা করে থাকি। আরও কিছু কন্ডিশন আছে, কিছু রোগ আছে যার কারণেও কিন্তু সার্কামসিশন করা লাগতে পারে। এর মধ্যে মূল কারণগুলোর মধ্যে রয়েছে ফাইমোসিস নামে একটা রোগ আছে, যেটা পুরুষাঙ্গের অগ্রভাগের যে চামড়াটা থাকে এটা অনেক সময় একদম ন্যারো হয়ে যায়। তখন বাচ্চাদের কিন্তু প্রস্রাব করতে সমস্যা হয়, জি, ঘন ঘন প্রস্রাবের ইনফেকশন হতে পারে, প্রস্রাব করার সময় অগ্রভাগের চামড়াটা ফুলে যেতে পারে। অনেক সময় প্যারাফাইমোসিস নামে একটা রোগ আছে, যেটা অগ্রভাগের চামড়াটা যদি পিছনের দিকে হঠাৎ করে রিট্রাক্ট হয়ে যায় কোনো কারণে, তখন কিন্তু পেনিসের অগ্রভাগটা ফুলে যেতে পারে, মানে যদি কোনো কারণে আটকে যায়। আটকে যায়, জি, তখনও কিন্তু সার্কামসিশন করা লাগতে পারে। অনেক সময় রিকারেন্ট ইউটিআই মানে ঘন ঘন প্রস্রাবের ইনফেকশন যদি হয়, তখন আমরা একটা চিকিৎসার অংশ হিসেবে কিন্তু সার্কামসিশন করে থাকি। আরেকটা কন্ডিশন আছে, ইনফ্লামেটরি একটা কন্ডিশন, যেটাকে আমরা বিএক্সও বলি, বেলানাইটিস জেরোটিক অবলিটারেন্স। এটা একটা কন্ডিশন, এটা আসলে অ্যাবসোলিউট ইন্ডিকেশন সার্কামসিশনের জন্য আর কি। এটার কারণে অনেক সময় সার্কামসিশন আমরা করে থাকি। আর আপনি যেটা বললেন এটা কমন প্রসিডিউর হলেও এটার আসলে কোনো বয়স নেই, কোন বয়সে আমরা করব। তবে আমাদের দেশে সাধারণত প্রি স্কুল এজটাকে আমরা প্রিফার করি, সেক্ষেত্রে ধরেন 3 থেকে 5 বছর, কিন্তু প্রয়োজন হলে কিন্তু যে কোনো বয়সে একদিনের বাচ্চাকে অনেক সময় করে নিতে হয়। জি, আর আপনি যে ক্যাজুয়ালিটির কথা বললেন, আমরা আসলে সার্কামসিশনটাকে, এটা একটা অপারেশন, কিন্তু আমরা বিশেষ করে গার্জিয়ানরা যারা আছেন এটাকে অত বেশি গুরুত্ব দিয়ে থাকেন না আর কি। মানে অনেক সময় হাজামরা করে, অথবা এমন সেন্টারে গিয়ে মানে প্রসিডিউর রিলেটেড যে সেফটি ইস্যুগুলো আছে সেগুলো অনেক সময় মানুষ কনসিডার করেন না। জি, যার জন্য দুর্ঘটনাগুলো ঘটে যায় আর কি। আমরা সার্কামসিশন করার আগে কিছু টেস্ট করে থাকি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ হিমোফিলিয়া নামে একটা রোগ আছে, যার কারণে কিন্তু বাচ্চাদের রক্তপাত বন্ধ হয় না। তাহলে এটা যদি আমরা আগে থেকে অপারেশন আগে চেক না করি, তাহলে এর একটা জটিলতা হয়। আর হাজাম দেওয়া অপারেশন করলে অনেক সময় কিছু জটিলতা হয়। আর যেহেতু আমরা এটা অজ্ঞান করেই অপারেশনটা করে থাকি, অবশ্যই এমন একজন অজ্ঞানের ডাক্তার কিনে নিয়ে আপনাকে করতে হবে যে বাচ্চাদের অপারেশনের ব্যাপারে এক্সপার্ট। না হলে আপনি বাচ্চাদের অজ্ঞান করা এবং অজ্ঞান থেকে রিভার্স করা সবাই কিন্তু ওইভাবে স্মুথলি করতে পারে না। এটা একটা ব্যাপার। অপারেশন করার সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে কে অপারেশন করলো। অবশ্যই একজন ভালো শিশু সার্জন, যদি আপনার এলাকায় শিশু সার্জন না থাকে, একজন অবশ্যই সার্জারি কোনো স্পেশালিস্ট, তাকে দিয়ে অপারেশন করাতে হবে। তাহলে কিন্তু আপনি যে জটিলতার কথা করে বললেন, এগুলো কিন্তু অনেকটা অ্যাভয়েড করা সম্ভব। এবং যে কোনো অপারেশনই, জি অবশ্যই। সার্কামসিশনে কি অজ্ঞান করা জেনারেল অ্যানেস্থেসিয়াটা কি মাস্ট নাকি এটা অ্যাভয়েড করা যায়, এবং এটা সুবিধাটা কি অসুবিধাটা কি যদি বলেন? কারণ আমরা যা দেখেছি আমাদের সময় অধিকাংশ ক্ষেত্রে কিন্তু সার্কামসিশন অজ্ঞান না করেই করা হতো, হয়তো একটু ঘুমের ওষুধ কিংবা লোকাল দিয়ে করা হতো। তো এই ব্যাপারে আপনার এটাকে যে অজ্ঞান করে করার সুবিধাটা কি, আর যদি অজ্ঞান না করে অসুবিধাটা কি? স্যার যেটা বললেন, স্যারদের সময় আসলে যেহেতু অ্যানাস্থেসিয়া অত ডেভেলপ করে নাই, অ্যানাস্থেসিয়াও ওইভাবে অ্যাভেলেবেল ছিল না, এই জন্য ওই সময় লোকাল দিয়ে অপারেশন করা হতো আর কি। এখন যেহেতু অ্যানাস্থেসিয়াটা অনেক ডেভেলপ করেছে, সেফটিটা অনেক বেড়ে গেছে।
আর আমরা সার্কামসিশন কিন্তু সবসময় একটা কসমেটিক অপারেশন চিন্তা করি। এটা এমন না যে আমি গেলাম ধরলাম আর কেটে ফেলে দিলাম, তা না। এটা অপারেশনটা অবশ্যই কসমেটিক হতে হবে এবং দেখতে সুন্দর হতে হবে, অ্যাকসেপ্টেবল হতে হবে। এই জন্য আমি মানে কিছু স্ট্যান্ডার্ড হ্যাঁ, এক্সপেকটেশন আছে হ্যাঁ, প্রসিডিউরে। এই জন্য এটা অবশ্যই এক্সপার্ট হ্যান্ডে এবং করে নিতে হবে। আর অনেক সময় বাচ্চারা যদি আপনি যদি কাউন্সিলিং করে তাকে বুঝাতে পারেন যে আমি এই জায়গাটা অবশ করব, অবশ করে তোমার অপারেশনটা করব, সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনি করতে পারেন। হয়তো বাচ্চার বয়স একটু বেশি হলে সেক্ষেত্রে হ্যাঁ, পসিবল, সেক্ষেত্রে ছোট করা বাচ্চা সম্ভব। অনেক সময় কিন্তু difficult। আপনি যদি জোর করে করতে চান তাহলে কিন্তু ওই সময় বাচ্চা নড়াচড়া করবে, আপনার অপারেশনটা ভালো হবে না। এবং বাচ্চাদের অনেক সময় সাইকোলজিক্যাল ট্রমাও হয়। এগুলো অ্যাভয়েড করার জন্য আমরা জেনারেল অ্যানেস্থেসিয়া বা পুরো অজ্ঞান করে যেভাবে অপারেশন Right, করে সেটার কথা বলেছেন। অবশ্যই আসলে এই বিষয়টা নিয়ে কথা বলেছি কারণ মানুষের মধ্যে অনেক ধরনের ভ্রান্ত ধারণা কাজ করে অনেক সময়। যে কোনো অপারেশনের বা যে কোনো প্রসিডিউরে কিছু সাইড ইফেক্ট হতে পারে, কমপ্লিকেশনস হতে পারে, বাট আমরা যদি এই বিষয়গুলো একটু মাথায় রাখি তাহলে সিম্পল যে জিনিসগুলো আছে সেগুলো আমরা অবশ্যই অ্যাভয়েড করতে পারি। অনেক ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানে অলমোস্ট শেষের দিকেই চলে এসেছি। একটু যে বিষয়টা নিয়ে জানতে চাই সেটা হচ্ছে আমরা জানি এনভায়রনমেন্টাল পলিউশন বলি বা টেম্পারেচার বলি বা যে কোনো ফ্যাক্টর যেগুলো আমাদের রেসপিরেটরি ডিজিজকে ইনফ্লুয়েন্স করছে সেগুলো অবশ্যই আমরা অ্যাভয়েড করতে চাই। তারপরে যারা রোগগুলোতে ভুগছেন বা সাফার করছেন তারা ভালো থাকার জন্য আপনি বিশেষজ্ঞ হিসেবে কিছু বলতে চান কিনা তাদেরকে? শীতকালে সর্দি কাশি খুব কমন এবং এর থেকে আমাদের প্রিভেন্টিভ মেজারগুলো আমি অলরেডি বলে ফেলেছি, কিন্তু তারপরেও কিছু কথা আমার এখানে থেকে যায়। সম্ভবত সেটা হচ্ছে পালমোনারি টিউবারকুলোসিস, টিবি সম্বন্ধে। আমাদের দেশে কিন্তু টিবির প্রকোপ প্রচুর। আমরা এখনও প্রচুর টিবির রোগী পাচ্ছি এবং এর ভিতরে টিবি তো শরীরের যে কোনো জায়গায় হতে পারে। সবচাইতে কমন হচ্ছে আমাদের ফুসফুস। স্কিনে টিবি হতে পারে, বোনসে টিবি হতে পারে, গ্ল্যান্ড টিবি হতে পারে, ইউরোজেনেটাল টিবি হতে পারে, পেটে টিবি হতে পারে, ইভেন ব্রেস্টও আমরা অনেক টিবি ব্রেস্টে টিবি হতে পারে। তো টিবিটা আমাদেরকে সবসময় সন্দেহের তালিকায় রাখতে হবে। যদি কোনো রোগ দেখা যায় যে একটু প্রলংড হচ্ছে, যদি কাশি সর্দি কাশি 3 সপ্তাহের বেশি থাকে, জ্বর থাকে। আমি এমনও পেশেন্ট আমার হাসপাতালে পেয়েছি 2 মাস ধরে জ্বরের চিকিৎসা করছে, বিভিন্ন অ্যান্টিবায়োটিক বিভিন্ন রকম দেওয়া হয়ে গেছে, কিন্তু টিবিটা তারা খেয়াল করে নাই এবং সে টিবিতে সাফার করছে। সো যখনই একটা রোগ একটু স্থায়ী বেশি হবে, 2 থেকে 3 সপ্তাহ চলে গেল, এটা কাশি হতে পারে, অবশ্যই সেক্ষেত্রে একটু তাহলে আমাদের ডাক্তারের কাছে গিয়ে পরামর্শটি নিয়ে আমাদের ট্রিটমেন্ট টিবির কথাটাকে চিন্তা রাখতে হবে, রোগীকে মাথায় রাখতে হবে, বিশেষ করে আমাদের ডাক্তারদের এটা মাথায় রাখতে হবে যে আমাদের দেশে টিবি খুব কমন একটা রোগ এবং সেটা চিকিৎসাও কিন্তু বেশিরভাগ হাসপাতালে অ্যাভেলেবেল আছে এবং ফ্রি ট্রিটমেন্টও এখন গভর্নমেন্ট প্রোভাইড একেবারেই করছে। ফ্রি ট্রিটমেন্ট হচ্ছে, রোগীকে কাউন্সেলিং করা হচ্ছে, ফলো আপ করা হচ্ছে। শুধু আপনাকে ডায়াগনোসিসটা করতে হবে এবং আপনাকে ডাক্তারের চিন্তা কাছে করতে যেতে হবে, হবে। ডাক্তারের কাছে যেতে জি। হবে। স্যার আমরা একদমই অনুষ্ঠানের শেষে আসলে আমাদেরকে এখনই বিদায় নিতে হচ্ছে। আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে ছিলেন অধ্যাপক ডক্টর FM মোফাক্কারুল ইসলাম এবং ডক্টর শাহিন রেজা। আমাদের খুব ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আজকে আমাদের বিশেষজ্ঞ অতিথিরা আলোচনা করেছেন। আশা করছি সিম্পল পরামর্শগুলো ফলো করে ভালো থাকার চেষ্টা করবেন সবাই। আমরা আজকে অনুষ্ঠান থেকে বিদায় নিতে চাচ্ছি থাই বেবি ডাইপার স্বাস্থ্য কথা এই অনুষ্ঠান থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার আগামী সপ্তাহে।